সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরে সঙ্গী হচ্ছেন ফখরুল, তারেক সহ 4 রাজনীতিবিদ। জামায়াত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়? প্রশ্ন আমির খসরু। ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে, তারেক রহমান। জীবন দেব, তবু ৭১ ও ২৪ রাজাকারদের হতে দেব না, মন্তব্য ইশরাক হোসেন। বিএনপির সঙ্গে জামাতের বিরোধ বাড়ছে, মন্তব্য মোস্তফা ফিরোজ। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আবারও সংশয় দেখা যাচ্ছে, মাসুদ কামাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে যাবেন 4 জন রাজনীতিবিদ। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মহাসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দেশের বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে 4 জন রাজনীতিবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে একটি বাণিজ্যিক ফ্লাইটে ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে দেশ ছাড়বেন প্রধান উপদেষ্টা। ২২ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কে পৌঁছাবেন। দেশে ফিরবেন ২ অক্টোবর। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন জানিয়ে তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিগত ১ বছরে দেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। কারণ ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিসি ইন মিয়ানমার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা হবে। রোহিঙ্গা সংকট কেন্দ্র করে জাতিসংঘের সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারেই প্রথম। এই উচ্চ পর্যায়ের সভা থেকে যেন রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানের একটি কার্যকর পরিকল্পনা উঠে আসে, সেজন্য আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে গত ১ মাসে কক্সবাজারে একটি অংশীদার সভা অনুষ্ঠিত করা হয়। জামাতে ইসলামী বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার ১৭ সেপ্টেম্বর রাজধানীর বনানীর সরিনা হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন প্রশ্ন করেন। আমির খসরু বলেন, নির্বাচন নিয়ে অনীহার কারণেই আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর মাধ্যমে জামায়াত দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সে প্রশ্ন জনগণের মাঝে চলে এসেছে। গণতান্ত্রিক উপায়ে মাঠ দখল করতে হলে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে। তিনি আরও বলেন, ঐক্যমত কমিশনের আলোচনার প্রতি কোনো ধরনের সম্মান দেখাচ্ছে না কর্মসূচি দানকারী দলগুলো। যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। এছাড়া পিআরের দাবিতে আন্দোলন বিএনপিকে কোনোভাবেই চাপে ফেলছে না বলে জানিয়েছেন তিনি। জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায়, তখন মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে। দলের নেতাকর্মীরা নির্বাচনের পথে নেমে গেছে। কোনো প্রকার ষড়যন্ত্র বিএনপি মানবে না। সব ষড়যন্ত্রের মোকাবেলার জন্য বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ২০২৬ সালের নভেম্বরে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণের পথে রয়েছে। তবে এ উত্তরণকে শুধু একটি মাইলফলক হিসেবে দেখা যাবে না, কারণ এতে ঝুঁকি ও চ্যালেঞ্জ রয়েছে, যা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে, যা সরাসরি আমাদের অর্থনীতি ও জনগণকে প্রভাবিত করবে। এ সময় তিনি বিএনপির ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। গতকাল বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। এতে তারেক রহমান আরও বলেন, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া
অগ্রসর না হলে অর্থনীতি ও জনগণের সরাসরি চাপের মুখে পড়তে পারে। পোস্টে তিনি কয়েকটি সম্ভাব্য সমস্যার কথা উল্লেখ করেন। এগুলো হলো বাণিজ্য সুবিধা হারালে তৈরি পোশাক খাত ক্ষতিগ্রস্ত হয়ে প্রতিযোগিতা সক্ষমতা কমতে পারে, স্বল্প সুদে ঋণ ও সাহায্যের প্রবাহ কমে যাবে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ঋণের চাপে থাকা অর্থনীতিকে আরও সংকটে ফেলতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও বিশেষ সুবিধা যেমন ভর্তুকি বা ওষুধের পেটেন্ট সংক্রান্ত ছাড় আর থাকবে না। এতে প্রয়োজনীয় ওষুধের দাম বাড়তে পারে এবং প্রতিযোগিতামূলক ক্ষয়ক্ষতি হলে একটি ক্ষেত্রের উপর রপ্তানি নির্ভরতা আমাদের দুর্বল করে তুলতে পারে। তিনি আরও বলেন, দেশের শ্রমিক, কৃষক ও তরুণ প্রজন্মকে দুর্বল অবস্থায় ফেলে রাখা যাবে না। এলডিসি থেকে উত্তরণের সুফল ভোগ করতে হলে এখনই বাস্তব অগ্রগতি ও সুযোগ তৈরি করাটা জরুরি। পিআর প্রতিনিধিত্বমূলক নির্বাচনী পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই পদ্ধতির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। ইশরাক লিখেছেন, একটি রাজনৈতিক দল এই মুহূর্তে কেন পিআরের জন্য মরিয়া হয়ে উঠতে পারে? অনেকের মতো সেটা আমারও প্রশ্ন। যদি একটি দলের সম্ভাব্য ভোটের শতাংশ দেশের নিবন্ধিত মোট ভোটারের একটি নগণ্য অংশ হয়, তাহলে পিআর পদ্ধতির মাধ্যমে দেশবিরোধী চক্রান্তকারী আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নিজ মার্কায় আওয়ামী ভোট কাস্ট করে ক্ষমতায় দখল অথবা দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য থাকতে পারে। সংখ্যায় অতি নগণ্য হলেও বাংলাদেশের মাটিতে কিছু বিচ্ছিন্নবাদী গোষ্ঠী সশস্ত্র ও তত্ত্বে বিশ্বাসী রয়েছে, যাদের একটি বড় অংশ সরাসরি ভারত পৃষ্ঠপোষণ ও আশ্রয় দেয়। এছাড়া ভারতের অঙ্গরাজ্য পরিণত হতে চাওয়া সমর্থক গোষ্ঠীও তৈরি হয়েছে বিগত 17 বছরে। এরা যদি পিআর সিস্টেম ব্যবহার করে সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের যে কোনো অংশ আলাদা হয়ে যাওয়ার কথা বলে, তাহলে সেটা কিভাবে ঠেকানো যাবে? তিনি আরও লিখেছেন, এখন প্রথম ও দ্বিতীয় দুটি কারণেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এখানে প্রতিবেশী ভারত তার নিজস্ব বলয় তো বসাবেই, বিশ্বের অন্যান্য সুপার পাওয়ারগুলো একই পদ্ধতি অবলম্বন করবে। আমি অতি সাধারণ মানুষ, আমার কাছে হিসেবটা সোজা। অতীতে যারা স্বাধীন বাংলাদেশ চায়নি এবং বর্তমানকালে যারা পতিত হয়েছে তারাও স্বাধীন বাংলাদেশ বিক্রি করছে। দুইটা একই জিনিস, তাদের ক্ষমতা চাই, দেশ তাদের প্রভুদের। এখন পাকিস্তানপন্থী আর ভারতপন্থী দুইটাই মিল্লে গেছে। শেষে ইশরাক হোসেন স্পষ্ট করে জানান, বাংলাদেশের জনগণ কোনো দালালদের কাছে রাজপথ ইজারা দেয় নাই। দেশবিরোধী কাজ যারা করবে তাদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে। দেশের জন্য জীবন দিয়ে দেব, তবু ৭১ আর ২৪ এই দুই প্রজাতির রাজাকারদের হাতে বা অন্য কোনো দেশের দালালদের কাছে নত হব না ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সঙ্গে বাংলাদেশ জামাতে ইসলামীর দূরত্ব ও বিরোধ বাড়ছে বলে মন্তব্য করছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির দাবি নিয়ে এই দূরত্ব বাড়ছে বলে মন্তব্য তার। সম্প্রতি ইউটিউব চ্যানেলে ভয়েস অব বাংলায় এসব কথা বলেন মোস্তফা ফিরোজ। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি এবং আন্দোলনের প্রশ্নে বিএনপির সঙ্গে জামাতের একটা দূরত্ব শুধু বাড়ছে না, বিরোধও বাড়ছে। জামাত কি বাংলাদেশকে ব্যর্থরাষ্ট্র পরিণত করতে চায়? বিএনপির নেতা আমির খসরু মাহমুদের এই বক্তব্য তুলে ধরে তিনি বলেন, আমির খসরুর কথা বেশ শক্ত। তার মানে বোঝা যাচ্ছে জামাত এই আন্দোলন যদি চালিয়ে যেতে থাকে তাহলে বিএনপির সঙ্গে এই দূরত্ব আরও বাড়বে, বিরোধের মাত্রাটা আস্তে আস্তে তীব্র হতে থাকবে। সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, আমাদের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন ও আলোচনার কেন্দ্রবিন্দু এখন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কিনা তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। যদিও সরকার, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সব পক্ষই নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে, তারপরও সাধারণ মানুষের একটা সন্দেহ, একটা অনাস্থা রয়ে গেছে। নির্বাচন কি আসলেই ফেব্রুয়ারিতে হবে? এ নিয়ে আবার সংশয় দেখা দিয়েছে। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর নিজের ইউটিউব চ্যানেলে তিনি এই সংশয় প্রকাশ করেন। মাসুদ কামাল বলেন, ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। তিনি নিজে এ কথা বলেছেন এবং তার দপ্তর থেকে নির্বাচন কমিশনকেও চিঠি দেওয়া হয়েছে। কমিশন এর রোডম্যাপ ঘোষণা করছে, তবে মানুষের মধ্যে সন্দেহ থেকেই যাচ্ছে। আগে তারা শুধু অনুভব করত, কিন্তু এখন কিছু ঘটনা ঘটছে যা সেই সন্দেহকে আরও দৃঢ় করছে। সবচেয়ে বড় ঘটনা হলো কয়েকটি রাজনৈতিক দল যেমন জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ
ও খেলাফতে মজলিস যৌথভাবে আন্দোলনের ঘোষণা দিয়েছে। তারা 5 দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছে। 18 সেপ্টেম্বর ঢাকায়, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহর আর 26 সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ করবেন তারা। তাদের মূল দাবি জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে। জামাত ও ইসলামী আন্দোলন জাতীয় নির্বাচন পিআর চায়, আর খেলাফতে মজলিস শুধু উচ্চকক্ষে পিআর চায়। তাদের আরও কিছু দাবি হলো সব দলের জন্য সমান পরিবেশ নিশ্চিত করা, ফ্যাসিস্ট শাসনের সময়কার জুলুম নির্যাতনের বিচার, দুর্নীতির বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোসর হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা। এই দাবিগুলো নিয়ে তারা মাঠে নেমেছে, যা নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি আরও বলেন, আরেকটি বড় ঝামেলা হচ্ছে 5 দফার মধ্যে আছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাওয়া। জুলাই সনদে সংবিধান সংস্কার বেশ কিছু মৌলিক পরিবর্তনের কথা